সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি রসায়ন প্রথম পত্রে গুণগত রসায়নের পাঠ 10 নিয়ে আলোচনা করব। এখানে আছে আবহাওয়া নীতি। আসলে আবহাওয়া নীতি আলোচনার পূর্বে আমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার, কারণ ইলেকট্রন বিন্যাসকে অনুসরণ করে আবহাওয়া নীতিটা প্রতিষ্ঠিত। ইলেকট্রন বিন্যাস কাকে বলে? অর্থাৎ আমরা জানি কোনো একটা পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন, এবং যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন কক্ষপথে সজ্জিত অবস্থায় থাকে। এই সজ্জিতকৃত ইলেকট্রন সমূহকে সাধারণত আমরা ইলেকট্রন বিন্যাস বলে থাকি। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞাটা হবে যে একটা পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে যে কতগুলো বৃত্তাকার কক্ষপথ থাকে, ওই বৃত্তাকার কক্ষপথ সমূহে ইলেকট্রনের সজ্জিতকরণকে ইলেকট্রন বিন্যাস বলে। এই ইলেকট্রন বিন্যাস সাধারণত 3টি নীতিকে অনুসরণ করে। এদের মধ্যে প্রধান নীতি হচ্ছে আবহাওয়া নীতি। একটা নীতি হচ্ছে আবহাওয়া নীতি, একটা হচ্ছে যে কুণ্ডের নীতি, আরেকটা হচ্ছে যে পরিবর্জন নীতি। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আবহাওয়া নীতি। আবহাওয়া নীতিটা আসলে কি? এটা হচ্ছে যে আসলে ইলেকট্রন সমূহ, যে আমি বললাম কিছুক্ষণ আগে যে নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন শক্তির স্তরে সজ্জিত করার অবস্থায় থাকে। এই সজ্জিত করাটা কিন্তু সাধারণত প্রধান কণিকা এবং সহকারী সংখ্যার সমষ্টির উপর নির্ভরশীল। অর্থাৎ এটা একটা নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যাওয়া, যেটাকে আমরা বিল্ডিং আপ বলি। জার্মান প্রতিশব্দে এটাকে বলা হয় বিল্ডিং আপ। এটা আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে আসলে যে নিম্নতর শক্তি স্তরের বিভিন্ন উপস্তর থাকে, এই উপস্তর সমূহ পরিপূর্ণ করার পর তুলনামূলক অধিক শক্তি সম্পন্ন সাধারণত উপস্তরে ইলেকট্রন প্রবেশ করবে। এটা নির্ভর করবে কিসের পর? n+l এর পর। এখানে n বলতে আমরা বুঝি প্রধান কণিকা, l বলতে আমরা বুঝি সহকারী কণিকা। এখানে n+l এর সমষ্টি যেখানে কম হবে তুলনামূলকভাবে সেখানে ইলেকট্রন যাবে, এবং ধরে নিতে হবে তার শক্তি তুলনামূলকভাবে কম। এবং যার n+l এর মান তুলনামূলকভাবে বেশি, সেটা ধরে নিতে হবে তার শক্তি তুলনামূলকভাবে বেশি। তবে আরেকটা কথা মনে রাখতে হবে যে n+l এর মান একাধিক উপস্তরের ক্ষেত্রে একই রকম হতে পারে। সেক্ষেত্রে যেখানে n এর মান ছোট হবে সেখানে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে, এবং যেখানে n এর মান তুলনামূলক বেশি হবে সেখানে ইলেকট্রন পরবর্তীতে প্রবেশ করবে। আচ্ছা, এখন মনে করো এই যে ইলেকট্রন বিন্যাসের আলোকে সাধারণত আমরা যে আবহাওয়া নীতিটা আলোচনা করব, এটা সাধারণত বিভিন্ন উপস্তরের শক্তির ক্রমটা নির্ধারণ করবে n+l এর উপর। তবে আমরা জানি এটা হচ্ছে প্রথম একটা শক্তি স্তরের উপস্তর বা অরবিটাল। এটা হচ্ছে একটা দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর, দ্বিতীয় শক্তি স্তরে আরেকটা উপস্তর আছে টুপি, তৃতীয় শক্তি স্তরে একটা 3টে উপস্তর আছে, চতুর্থ শক্তি স্তরে 4টে উপস্তর আছে, পঞ্চম শক্তি স্তরে 5টে উপস্তর আছে, 5p, 5d, 5f, 5gও হয়। এরকম ভাবে ষষ্ঠ শক্তি স্তরে 6টে উপস্তর থাকবে, 6s, 6p, 6d, 6f, 6g, 6h, 7s, 7p, 7d, 7f, 7g, 7h, 7i। এখানে 7টি উপস্তর আছে। অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা শক্তি স্তর। এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। সেখানে nটা n+l এর উপর নির্ভর করে, সাধারণত n+l এর উপর নির্ভর করে। এই nটা হচ্ছে যে সাধারণত এই 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে যে সাধারণত n প্রধান কণিকা।
আর এখানে যে মনে করো একটা হচ্ছে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে সাধারণত আমরা প্রকাশ করে থাকি এস পি ডি এফ জি এইচ আই ইত্যাদি দ্বারা। তাহলে এটা মনে করো এখানে আমি যদি হিসাব করি n প্লাস n, অর্থাৎ এখানে n এর মান হচ্ছে 1, n হচ্ছে s এর জন্য 0, তাহলে এটা শক্তি হচ্ছে 1 ধরতে গেলে 1 n প্লাস n এর মান। আর এক্ষেত্রে আমি পাবো যে এখানে পাবো n প্লাস n এর মান 2 প্লাস 0 ইজ ইকুয়াল টু 2 লিখতে পারি। এইগুলোর ক্ষেত্রে পাবো 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু মনে করো 3। আরেকটা আছে কি 3 প্লাস 0 ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ দুইটারে কিন্তু 3। এগুলোর ক্ষেত্রে এরকম আমরা 4 পাবো, n প্লাস n এর মান 4 পাবো। এদের ক্ষেত্রে মনে করো 5 পাবো, এদের ক্ষেত্রে মনে করো 6 পাবো, এদের ক্ষেত্রে মনে করো 7 পাবো। 7 n প্লাস n এর মান এখানে 4 প্লাস 3 মানে 7, 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু 7, 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 7, 7 প্লাস 0 ইজ ইকুয়াল টু 7। অর্থাৎ এখানে আসলে শক্তিটা নির্ধারিত হচ্ছে n প্লাস n এর উপর। এখানে মনে করো n প্লাস n এর মান সাধারণত n, যেটা আমি বলতেছি এটা হচ্ছে একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর এগুলো হচ্ছে এক একটা সাধারণত শক্তি স্তর, যেগুলোকে আমরা k l m n o p q ইত্যাদি দ্বারা প্রকাশ করি। সুপ্রিয় শিক্ষার্থী, অনেক সময় প্রশ্ন হিসেবে আসে এই k এবং n এর মধ্যে পার্থক্য কি। k হচ্ছে আসলে এক একটা কক্ষপথ, এক একটা শক্তি স্তর। k হচ্ছে k l m n o p q, এগুলো হচ্ছে এক একটা শক্তি স্তর বা কক্ষপথ, এক একটা অরবিট। এখন k হচ্ছে একটা অরবিট বা শক্তি স্তর বা কক্ষপথ, আর nটা হচ্ছে একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, lটা হচ্ছে একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই ক্যাপিটাল n হচ্ছে একটা শক্তি স্তর, আর স্মল n হচ্ছে একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা নির্ধারণ করি। এটা হচ্ছে মনে করো কোয়ান্টাম সংখ্যা, একটা সহকারী কোয়ান্টাম সংখ্যার একটা অংশ, সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার মধ্যে 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে এটা হচ্ছে একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করি। এই একটা সাধারণত নির্ভর করে তার ইলেকট্রন সংখ্যা কত থাকবে সেটা। সাধারণত একটা প্রত্যেকটা উপস্তরে কয়টা ইলেকট্রন থাকে সর্বোচ্চ, সেটা আমরা জানি যে 2 × 2l + 1 সংখ্যক ইলেকট্রন থাকে। এবং প্রতিটা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ প্রতিটা এই উপস্তরে অরবিটাল সংখ্যা থাকে 2l + 1 সংখ্যক অরবিটাল থাকে। এগুলো আগে বলেছিলাম যে অরবিটাল থাকবে 2l n এর উপর ভিত্তি করে। অরবিটাল কয়টা থাকবে, যদি s হয় তাহলে n এর মান হবে 0, সেখানে অরবিটাল থাকবে একটা। যখন মনে করো 1 হবে n এর মান, সেখানে অরবিটাল থাকবে 2 এর রেখে 3, 3 দুগুণে 6টা ইলেকট্রন থাকবে, কিন্তু অরবিটাল থাকবে 2 কে 2 এর রেখে 3, 3টা অরবিটাল থাকবে এবং ইলেকট্রন থাকবে 6টা। এভাবে সাধারণত আমরা নির্ধারণ করি। তাহলে অনেক সময় কোনো সময় প্রশ্ন হিসেবে আসতে পারে ক্যাপিটাল L এবং স্মল l এই দুটার মধ্যে পার্থক্য কি। তাহলে ক্যাপিটাল L মানে হচ্ছে যে আসলে একটা শক্তি স্তর, একটা কক্ষপথ, একটা অরবিট, কিন্তু স্মল l হচ্ছে যে একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটার মধ্যে মনে করি ইলেকট্রন সংখ্যা একটা নির্দিষ্ট ক্যাটাগরি থাকবে, যেটা হচ্ছে 2l + 1 এর উপর ভিত্তি করে আমরা তাদের অরবিটাল নির্ধারণ করব। 2 × 2l + 1 এটা দিয়ে আমরা তার ইলেকট্রন নির্ধারণ করব। কিন্তু প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n² সংখ্যক, অর্থাৎ এখানে n এর মান যখন l হবে তখন n এর মান হবে 2। এই ক্যাপিটাল L এর জন্য n এর মান হবে 2, সেখানে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ এখানে 6টা, এখানে 2টা, মোট 8টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে যে আমি বলতেছি যে আপমিতিটা, যে আমরা এটা কিভাবে নির্ধারণ করব, শক্তিটা কিভাবে নির্ধারণ করব, বিশেষ করে n + n এর উপর নির্ধারিত হবে। যেমন মনে করো তোমাকে বলা হলো যে আমরা তো মনে করি ইলেকট্রন কনফিগারেশনে বলেছিলাম যে প্রথমে নিম্নতর শক্তি স্তর পূর্ণ করবে, তারপর উচ্চতর শক্তি স্তর যাবে, কিন্তু কথাটা একেবারে সঠিক নয়। কথাটা এইভাবে সঠিক হবে যদি মনে উপস্তরের কথা বলা হয়, যে উপস্তরের উপর ভিত্তি করে এটা বলতে হবে। কিরকম, যে আমরা আপমিতিটা লিখতে গেলে আমরা বলবো যে ইলেকট্রন সাধারণত প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন উপস্তর পূর্ণ করে তুলনামূলকভাবে উচ্চ শক্তি সম্পন্ন উপস্তরে ইলেকট্রন প্রবেশ করবে।
এটা হচ্ছে আবহাওয়া নীতি। অর্থাৎ ইলেকট্রন সাধারণত প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন উপস্তর পূর্ণ করে তুলনামূলকভাবে উচ্চ শক্তি সম্পন্ন উপস্তরে ইলেকট্রন প্রবেশ করবে। এটা হচ্ছে আবহাওয়া নীতি। আবহাওয়া নীতি লিখতে হলে এইভাবে লিখবে, সাধারণত ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন উপস্তর পূর্ণ করে তুলনামূলকভাবে উচ্চ শক্তি সম্পন্ন উপস্তরে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে ইলেকট্রনটা প্রবেশ করবে, এটা সাধারণত নির্ভর করে প্রধান কণিকা এবং সহকারী কণিকার উপর নির্ভর করবে। এবং একই রকম যদি মান হয় তাহলে প্রধান কণিকার মান যেখানে ছোট থাকবে সেখানে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে। এখন অনেক সময় প্রশ্ন আসতে পারে যে আমরা মনে করি পটাশিয়াম 90 পটাশিয়াম, এটা 19তম ইলেকট্রনটা মনে করো 19তম ইলেকট্রনটি মনে করো 4s এ না গিয়ে 3d তে না গিয়ে 4s এ কেন যাবে? অথবা মনে করো ক্যালসিয়াম 20, তার 19 এবং 20তম 19-20তম এই দুইটা 19-20তম ইলেকট্রন দ্বয় 3d তে না গিয়ে 4s এ যাবে কেন? অর্থাৎ এটা সাধারণত এই উপশক্তি স্তর যদি আমি বলি, উপশক্তি স্তর বা উপস্তর, উপশক্তি স্তর মানে উপস্তর কথাটা বলি তাহলে কিন্তু কথাটা ঠিক আছে। উপশক্তি স্তর উপর ভিত্তি করে হবে, শক্তি স্তর নয়। কোন কোন বইয়ে তুমি দেখবে প্রথমে বলছে নিম্নতর শক্তি সম্পন্ন কক্ষপথ পূর্ণ করে তুলনামূলকভাবে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করে, এই কথাটা কিন্তু সঠিক নয়। কোন কোন বই আবার দেখবে এখানে বলছে অরবিটাল, নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ করে তুলনামূলকভাবে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, সেই কথাটা কিন্তু ঠিক নয়। আমরা অরবিটাল বলবো না, এগুলো হচ্ছে এক একটা উপস্তর। এই যে আমি বললাম 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, এগুলো হচ্ছে এক একটা উপস্তর, এগুলো কোনো অরবিটাল নয়। আজকে আমরা অরবিটাল বলতে পারি কারণ সেখানে দুইটা ইলেকট্রন আছে, কিন্তু 3p বলো 3d বলো 4p বলো 4d বলো 4f বলো, এগুলো কিন্তু সবকিছু দুইটা ইলেকট্রন নয়। এদের সবকিছু ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 2s প্লাস 1 সংখ্যক ইলেকট্রন থাকে। অর্থাৎ দুইটা ইলেকট্রন থাকে শুধুমাত্র s উপস্তরে, আর অন্য সব উপস্তরে একটা রোল, একটা সূত্রের পরিমাণ ইলেকট্রন থাকে। কাজে আমরা এখানে সবসময় বলবো উপশক্তি স্তর বা উপস্তর। উপশক্তি স্তর মানে উপস্তর, এটা ধরে নিতে হবে। যে আমরা মনে করো পটাশিয়ামের যখন ইলেকট্রন বিন্যাস করবো যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s কত হচ্ছে 2 4 10 12 18 19, কিন্তু আমরা 3d তে ইলেকট্রন নিচ্ছি না। এটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে 1s যে 2s 2b, এটা হচ্ছে আবহাওয়া রুলের উপর। তারপর হচ্ছে 3s 3p 3d 4s 4p 4d 4f, এগুলোর উপর ভিত্তি করে সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে 3s এ ইলেকট্রন যাওয়ার পর 3p তে যাবে, এরপর 4s পূর্ণ করে 3d তে যাবে। এটা হচ্ছে আবহাওয়া নীতি। অর্থাৎ 4s পূর্ণ না হওয়া পর্যন্ত 3d তে যাবে না, এটাই বোঝানো হচ্ছে। এখন এটা আবহাওয়া নীতি মোতাবেক আমি ইলেকট্রন বিন্যাস করলাম, কিন্তু সাধারণ নিয়মে অর্থাৎ এর উপর ভিত্তি করে যদি আমি ইলেকট্রন কনফিগারেশন করি, এর মানে কি প্রধান কণিকা অনুসারে প্রতিটা শক্তি স্তর অনুসারে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে তার প্রকৃত ইলেকট্রন বিন্যাস হবে এই ধরনের 3s2 3p6 4s1, ঠিক আছে। অর্থাৎ সাধারণত আমরা দেখলাম যে এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর। অর্থাৎ সাধারণ পটাশিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া নীতি যেরকম সাধারণ নিয়ম ঠিক একই রকম, অর্থাৎ n অনুসারে এখানে সজ্জিত আছে। তাহলে এই ইলেকট্রন কনফিগারেশনটা পুরোপুরি মনে করো আমরা সঠিকভাবে ধরে নিতে পারবো। এখন এখানে প্রশ্ন হচ্ছে এই 4s এ ইলেকট্রন কেন যাবে 3d তে না গিয়ে? ওই যে আমি বললাম যদি কোনো বই মনে করো আগে ছিল যে নিম্নতর শক্তি সম্পন্ন শক্তি স্তরে পূর্ণ করে তুলনামূলকভাবে উচ্চ শক্তি সম্পন্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে, শক্তি স্তর কথাটা যদি উল্লেখ থাকে তাহলে প্রথমে 3p তে যাওয়ার পর 3d যাবে, 4s 4p 4d 4f ব্যবহার হতো, কিন্তু ব্যবহার হচ্ছে না, কারণ এখানে উপশক্তি স্তর অনুসারে সাধারণত ইলেকট্রনগুলো সজ্জিত হবে। উপশক্তি স্তর যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4s আর হচ্ছে আরেকটা বললাম 3d, 4s এর মধ্যে n প্লাস n এর মান কত? n প্লাস n এর মান হচ্ছে 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4, আর 3d তে n প্লাস n এর মান হচ্ছে 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। তো এখানে n প্লাস n এর মান তুলনামূলকভাবে কম, এখানে n প্লাস n এর মান তুলনামূলকভাবে বেশি, সেজন্য 4s ইলেকট্রন পরিপূর্ণ হওয়ার পর 3d তে যাবে ইলেকট্রন।
তাহলে এখানে যদি এটা যদি আমি যদি মনে করো ক্যালসিয়ামের জন্য বলি, ক্যালসিয়াম মনে করো ক্যালসিয়াম বললাম, ক্যালসিয়ামের সুপ্রিয় শিক্ষার্থী ক্যালসিয়ামে ইলেকট্রন কয়টা থাকে? 20 পারমাণবিক শিক্ষা বিষয় মোলটা হচ্ছে ক্যালসিয়াম। এবং সেখানে মুক্ত অবস্থা আমরা জানি প্রত্যেকটা পরমাণুতে যতটা প্রোটন থাকবে ঠিক তার প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনগুলো এই সমান সংখ্যক প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন সজ্জিত থাকবে। তাহলে এখানে মনে করো যে আমরা যদি এই 19 এবং 20 তমের কথা ইলেকট্রনের কথা চিন্তা করি তাহলে এটা 2 হবে, এখানে আমরা 2 লিখবো। তাহলে আমরা বুঝতেছি এই ইলেকট্রন কনফিগারেশনটা দেখাতে হচ্ছে না, কারণ এখানে কিন্তু সাধারণত এটা n অনুসারে সজ্জিত আছে। ঠিক একইভাবে আমরা উত্তর দেবো যে সাধারণত আমরা এই প্রথমে তোমাকে যদি বলা হয় যে ক্যালসিয়ামের 19 এবং 20 তম ইলেকট্রনগুলো 3D তে না গিয়ে 4s এ যায় কেন, তুমি সেখানে আপন নীতিটা প্রথমে লিখতে হবে, এটা জন্য তুমি 1 নম্বর পাবে। এটা হচ্ছে জ্ঞান যে সাধারণত ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে প্রবেশ করবে এবং এটা পূর্ণ হওয়ার পর তুলনামূলকভাবে অধিক শক্তি সম্পন্ন উপস্তরে ইলেকট্রন প্রবেশ করবে। এটা হচ্ছে যে আপন নীতি, এই নীতিটা প্রথমে লিখবে, এটা হচ্ছে জ্ঞান এই প্রশ্নের জন্য। তারপর তোমাকে কি লিখতে হবে যে তুমি বলবে সাধারণত ইলেকট্রন কনফিগারেশন উপস্তরের শক্তিটা n+l এর উপর নির্ভর করে। সাধারণত n+l এর মান যেখানে তুলনামূলকভাবে সমষ্টিটা কম হবে সেটার শক্তি তুলনামূলকভাবে কম, এবং যেখানে n+l এর মান তুলনামূলকভাবে বেশি হবে সমষ্টিটা বেশি হবে সেখানে সেই উপস্তরের শক্তিটা তুলনামূলকভাবে বেশি। যদি একাধিক উপস্তরের n+l এর মান যদি সমান হয় তাহলে যার n এর মান তুলনামূলকভাবে কম সেটার শক্তি কম ধরে নিতে হবে, যার n এর মান মানে পদার্থ কণিকার মান বেশি তার শক্তি তুলনামূলকভাবে বেশি ধরে নিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখি যে এই 4s ইলেকট্রনগুলো যাবে 3d তে যাবে না। তার প্রধান কারণ হচ্ছে, এখন প্রয়োগটা হচ্ছে এটা, প্রধান কারণ হচ্ছে এই 4s এর জন্য n+l এর মান হচ্ছে 4 এবং 3d এর জন্য n+l এর মান হচ্ছে 5। কাজে 4s উপস্তরটি শক্তি 3d উপস্তরের তুলনায় কম, কাজে 4d তে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। তাহলে আবহাওয়া রুল মোতাবেক আমরা বুঝতে পারতেছি যে পটাশিয়ামের 19 তম ইলেকট্রন বা ক্যালসিয়ামের 19 এবং 20 তম ইলেকট্রন দ্বয় 3d তে না গিয়ে প্রথমে 4s এ যাবে, এবং 4s যদি পূর্ণ হয়ে যদি কিছু ইলেকট্রন থাকতো তাহলে সেটা 3d তে যেত। এভাবে লিখতে হবে। তাই আমরা এখান থেকে বুঝতে পারছি যে পটাশিয়ামের 19 তম ইলেকট্রন অথবা ক্যালসিয়ামের 19 এবং 20 তম ইলেকট্রন দ্বয় 3d তে না গিয়ে 4s এ যাবে। শিক্ষার্থী এভাবে অ্যান্সারটা আমাদেরকে দিতে হবে। আবার একটা কথা মনে রাখবে, মনে করো কোনো সময় তোমাকে ইলেকট্রন কনফিগারেশন মনে করো বলা হলো যে আয়রনের ইলেকট্রন বিন্যাস করো বা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। তাই ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস কিছুক্ষণ পরে করবো। আগে মনে করো আয়রন ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করো। তাহলে এটা 25 পারমাণবিক বিশিষ্ট মৌল। এটা যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবে দেখো 1s2 2s2 2p6 ps2 3p6, এই 3p পূর্ণ করার পর 4s যাবে 4s2, তারপর হবে 3d তে যাবে 3d। আমার ইলেকট্রন প্রয়োজন কত? 2 4 10 12 18 20, আর 5টা ইলেকট্রন প্রয়োজন, 5টা ইলেকট্রন এখানে হবে। এটা আবহাওয়া নীতিমতে ইলেকট্রন বিন্যাসটা করলাম, নীতি মোতাবেক আমি ইলেকট্রন বিন্যাসটা করলাম। এখন এটা আমি সাজাবো n গুণের উপর ভিত্তি করে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তরের উপর নির্ভর করে। আমরা যদি এটা যদি সাজাই তাহলে প্রথম 1s2 হবে, তারপর 2s2 2p6 হবে, 3s2 3p6 হবে, তারপর 3d5 থেকে আমি 4s2 লিখবো। তাহলে এখানে একটা শক্তি স্তর, দুইটা শক্তি স্তর এখানে আমি n অনুসারে সাজালাম। এটা হচ্ছে এই এতটুকু লিখতে হবে। যদি তোমাকে যদি পরীক্ষার মধ্যে চাওয়া হয় ম্যাঙ্গানিজের ইলেকট্রন কনফিগারেশন দেখাও, তুমি এতটুকু লিখে দিয়ে আসলে তোমাকে অনেক এক্সামিনার 0 দিতে পারে, অনেক এক্সামিনার 7 নম্বর দিতে পারে। আবার পাস না করলে তখন এখানে 1 দেবে, 1 দিয়ে পাস করানোর চেষ্টা করবে। কিন্তু আসল পরিপূর্ণ ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে এটা, যে মনে করো এইটা তো লিখবে আবহাওয়া রুল মোতাবেক প্রথমে, এরপর তোমাকে সাজাতে হবে। সাজার মানে এটা শক্তি স্তর অনুসারে সাজানো, অর্থাৎ প্রথম শক্তি স্তর এই যে আমি যদি এখানে যদি মনে করেন ম্যাঙ্গানিজটা লিখি, এই যে ম্যাঙ্গানিজটা যদি লিখি এখানে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে মনে করো 8 আর 5 13টা ইলেকট্রন, চতুর্থ শক্তি স্তরে 2টা ইলেকট্রন, এভাবে মনে করো সাজাবো আমরা। তাহলে এভাবে সাধারণত আমরা সাজাবো। এটা হচ্ছে যে তোমার সাধারণ নিয়মে, অর্থাৎ প্রকৃত ইলেকট্রন বিন্যাস হচ্ছে মূলত এটাই। এবার আমাকে দেখাতে হবে n নিয়মের উপর ভিত্তি করে আমি ইলেকট্রন বিন্যাসটা n নিয়মে এটা আমি ইলেকট্রন বিন্যাসটা দেখালাম, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রকৃত ইলেকট্রন কনফিগারেশন।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা কথা মনে বলতে হবে যে সাধারণত আমরা জানি যে ক্রোমিয়াম এবং কপার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রম। সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রম। তাহলে আমি যদি বলি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এবং কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? আবার এখানে মনে করেন ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম, এই যে ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম এদের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। তাহলে এগুলো কিন্তু এই আবহাওয়া নীতির উপর সবকিছু হওয়ার কথা ছিল, কিন্তু এটা আবহাওয়া রুলের চেয়ে একটু সাধারণ ব্যতিক্রম দেখায় কেন সেটা আমরা ব্যাখ্যা করব। যে আমরা জানি সাধারণত একটা কথা মনে রাখবে যে ডি এবং এফ এই দুটি উভয়স্তরে ইলেকট্রন যদি অর্ধপূর্ণ মধ্যে একটা ইলেকট্রন প্রয়োজন হয় বা এক অর্ধপূর্ণ মধ্যে একটা ইলেকট্রন প্রয়োজন হয়, তাহলে পরবর্তী শক্তি স্তর থেকে এই ইলেকট্রনটা এনে এটাকে সাধারণত অর্ধপূর্ণ বা পরিপূর্ণ করতে হয়। সাধারণত অর্ধপূর্ণ পরিপূর্ণ অবস্থায় কোনো একটা মোড়ের ইলেকট্রন বিন্যাস সুস্থিত। যখন ডির মধ্যে যখন মনে করো 4টা ইলেকট্রন থাকবে সেটাকে D5 করতে হবে। ডিতে যদি মনে করো 9টা ইলেকট্রন থাকে সেটাকে D10 করতে হবে। তাহলে এখন আমি এটা কোথায় থেকে আনবো? ইলেকট্রন কনফিগারেশনটা কোথায় থেকে আনবো? এই যে মনে করো n-1 D যখন 4 হবে, n যখন 2 হবে, এটা কিন্তু তুমি বলতে পারো যে স্যার আমি যখন এখানে ইলেকট্রনটা নিয়ে আসবো তখন তো এটা অর্ধপূর্ণ হয়ে যাবে। কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় ডি এবং এস অর্ধপূর্ণ অবস্থায় এক এবং মনে করো এস, মনে করো 4f 6s এগুলো অর্ধপূর্ণ অবস্থায় তাদের সুস্থিতি বেশি। সুস্থিতি বেশি হওয়ার কারণে এখানে অর্ধপূর্ণ অবস্থায় অপূর্ণ অবস্থায় যেগুলো থাকে তাদের তুলনায় কিন্তু অর্ধপূর্ণ সুস্থিতি বেশি। সেই জন্য এটাকে আমি অর্ধপূর্ণ করার জন্য সেখানে ডি এর মধ্যে আমি 5টা ইলেকট্রন দিয়ে NS1 লিখবো। এটা এখন অর্ধপূর্ণ 2টা হলেও কিন্তু তার সুস্থিতি বেশি। সেই জন্য কিন্তু ইলেকট্রন কনফিগারেশনটা কপার বলো, মলিবডেনাম বলো, কপারের জায়গায় যে মোল আছে, আবার কপারের জায়গায় ক্রোমিয়ামের জায়গায় মলিবডেনাম আছে, আবার কপারের জায়গায় তুমি বলতে পারো সিলভার আছে, গোল্ড আছে। এদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন কনফিগারেশন ঠিক একই রকম। অর্থাৎ এরা যে গ্রুপে আছে ক্রোমিয়ামের গ্রুপে যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন কনফিগারেশন ঠিক একই নিয়ম মেনে চলবে। অর্থাৎ D4 হলে সেটাকে D5 করতে হবে, সেটা পরবর্তী শক্তি স্তর থেকে ইলেকট্রনটা আনতে হয়। এখানে মনে করো D9 হবে, D9টাকে কি করতে হবে? n-1 D10 করে 4s 1 করতে হবে। অর্থাৎ অর্ধপূর্ণ অবস্থায় তাদের সুস্থিতি বেশি, পরিপূর্ণ অবস্থায় সুস্থিতি বেশি, অর্ধপূর্ণ অবস্থায় সুস্থিতি বেশি। সেই জন্য এটাকে যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হতে একটা ইলেকট্রন যদি ঘাটতি থাকে সেই ইলেকট্রনটা কিন্তু পরবর্তী শক্তি স্তর থেকে এনে এটাকে সুস্থিতি করা হয়। সেই জন্য ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন কনফিগারেশন মনে করো একটু ব্যতিক্রম টাইপের। যেমন মনে করো আমি যখন ক্রোমিয়ামে যখন ইলেকট্রন বিন্যাস করবো, মনে করো 24 পারমাণবিক সংমিশ্রণ হলো 1s2 2s2 2p6 ds2 3p6 4s2 3d4। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখালাম। এটা আবহাওয়ার উপকার। কিন্তু আমরা জানি এটাকে মনে করো আমরা এরপরে সাজাবো, এটাকে 1s2 এভাবে লিখবো সব 3d4 লিখে আমি 4s2 লিখবো। এরপরে এখানে লিখবো অস্থিত। এটা আসলে সুস্থিত নয়, অস্থিত। এখান থেকে কি করতে হবে? এই s থেকে একটা ইলেকট্রন এখানে আনতে হবে, এনে আমি পরিপূর্ণ একটা ইলেকট্রন বিন্যাস দেখাবো, যেটা হচ্ছে 3d5 4s1। এটা হচ্ছে সুস্থিত এবং এই সুস্থিত ইলেকট্রন কনফিগারেশনটা হচ্ছে যে ক্রোমিয়ামের আসল ইলেকট্রন কনফিগারেশন। ঠিক এভাবে যদি আমি কপারের জন্য দেখাই, মনে করো কপারের ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি, কপার 29। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি যে কোনো একটা মোলের প্রোটন সংখ্যাকে সাধারণত বাম পাশে পাদদেশে দিয়ে দেখাতে হবে। আবার অথবা মোলের পাশে ব্র্যাকেট দিয়ে আমাদেরকে পারমাণবিক সংখ্যাটা দেখাতে হবে। কোনো অবস্থাতে আমরা এটা 29 উপরে বা ডানে উপরে বা ডানে নিচে দেখানো যাবে না, এটা কিন্তু সঠিক হবে না। তাহলে এখন কপারে যদি আমি ইলেকট্রন কনফিগারেশন দেখাই, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 ds এর পরে কি যাবে? 3p এর পরে 4s2 তার 3p হবে 9 3d9। এরপর আমি এটাকে সাজাবো যে 1s and রুলের মোতাবেক 2s2 2p6 3s2 3p6 3d9 থেকে 4s2 লিখবো এবং এখানে লিখবো আমরা অস্থিত। এটাকে সুস্থিত করতে হবে পরের শক্তি স্তর থেকে, অর্থাৎ
পরের শক্তি স্তর থেকে ইলেকট্রন পূর্ববর্তী স্তরে আনতে হবে। আনার পর এখানে প্রকৃত ইলেকট্রন কনফিগারেশন হবে 2s2 2p6 3s2 3p6 3d10 এবং 4s1। এটা হচ্ছে সুস্থিত, এই সুস্থিত ইলেকট্রন কনফিগারেশন হবে। তাহলে এই অবস্থায় আমরা ধরে নেব এটা সুস্থিতিটা বেশি, এটা হচ্ছে তার প্রকৃত ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ সাধারণ নিয়মের ব্যতিক্রম। একটা কথা বললাম যে ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম, এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে দেখা যায় যে এদেরকে পুরোপুরি ইলেকট্রনগুলো দেখা যায় যে পরবর্তী শক্তি স্তরে চলে যায়। এটার একটা কারণ আছে যে ল্যান্থানামে যখন আমি ইলেকট্রন কনফিগারেশন করবো, ল্যান্থানাম মনে করো ল্যান্থানাম হচ্ছে 57 পারমাণবিক বিশিষ্ট মৌল 1s2 2s2 2p6 3s2 3p6 তার 4s2 4s এর পরে যাবে 4p 5p 5p6 6s2 তারপর হবে 3s 3p 4d 4d হবে এখানে সরি 3d 3d10 তার 4p 6 6s2 তারপর 4f। দেখো 2 4 10 12 18 20 30 34 38 এখানে 4p, এখানে যখন আমরা 1s 2s এখানে 4p দিলাম মনে করো, তার 5s 5p 5d তার 6s 4f 4p এর পরে কোথায় যাবে? 4p এর পরে 5s এ যাবে 5s 5s2 তার 5s এর পরে যাবে কোথায়? 4d 4d 10 তারপর যাবে 5p 6 6s2 তার 4f। সুপ্রিয় শিক্ষার্থী এভাবে যাবে। যাক এখানে হচ্ছে 2 4 10 12 18 20 30 34 38 48 54 56 57 এইরকম ইলেকট্রন কনফিগারেশন হওয়ার কথা, অর্থাৎ 4f1 হওয়ার কথা। ল্যান্থানাম ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রনটা f এ যাওয়ার কথা, কিন্তু f এ না গিয়ে এটা এরপরে যে 4f এর পরে কি আছে 5d তে যাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে এই যে মনে করো স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে ইট্রিয়াম, তারপর হচ্ছে ল্যান্থানাম অ্যাক্টিনাম, এদের প্রত্যেকটি কিন্তু ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে n-1d 1ns2 এই ধরনের ইলেকট্রন কনফিগারেশন। সেই জন্য এই রুলটা মেনে নেওয়ার জন্য 4f ইলেকট্রনটা না গিয়ে 5d তে যাবে। 5d এবং 6s এই দুইটার মধ্যে ইলেকট্রন 5d মানে এটা হবে, আর 6s মানে n হবে। n মানে যদি 6 হয় n-1 মানে 5 হবে, অর্থাৎ এই রুলটা মেনে নেওয়ার জন্য সাধারণত 4f ইলেকট্রনটা না গিয়ে এখানে মোটর 5d 0 হওয়ার কথা, কিন্তু আমরা সাজাবো সব ঠিকঠাক হবে। এখন 4f 0 দিয়ে 6s 2 রেখে 4f 0 রেখে 5d 1 লিখবো, এটা আমরা সুস্থিতি হিসেবে ধরে নেব। অর্থাৎ এটা সাধারণত তার গ্রুপের উপর নির্ভর করে 4f ইলেকট্রনটা না গিয়ে 5d তে যাচ্ছে, এটা একটা ব্যতিক্রম। যে মনে করেন আমরা যখন ইলেকট্রন পুরোপুরি ভাবে সাজাবো তখন দেখবো 1s2 থেকে শুরু করে গেলাম 5s2 5p6 5d1 তারপর 6s2, অর্থাৎ এই নিয়মটা মেনে চলে যে সমস্ত মৌলের মধ্যে এই ধরনের ইলেকট্রন কনফিগারেশন সর্বশেষ দুটি বস্তু থাকবে তারা সাধারণত গ্রুপ 3 তে অবস্থিত। এই গ্রুপ 3টা নির্ধারিত হওয়ার জন্য সাধারণত 4f ইলেকট্রনটা না গিয়ে 5d তে যাবে, এটা একটা ব্যতিক্রম থাকবে। ঠিক একই রকম ভাবে আমি যদি একটি নাম তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 89, সেটা যখন আমি ইলেকট্রন বিন্যাস দেখাবো তখনও দেখবো 7s2 হয়ে 5f1 হবে, 7s2 হয়ে 5f1 হবে, এটা 6d তে ইলেকট্রনটা যাবে, অর্থাৎ n-1, অর্থাৎ এটা 7s2 হবে, এটা 6d1 হবে। অর্থাৎ এই রুল, অর্থাৎ যে গ্রুপ 3 তে স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম ল্যান্থানাম অ্যাক্টিনাম এই সমস্ত মৌলগুলো সাধারণত বিশেষ করে এগুলো উঠে থাকার কারণে এদের এই দুইটা মৌলের মতো এই দুইটা ইলেকট্রন কনফিগারেশন হবে। তবে এরা আন্তঃ অবস্থান্তর মৌল নয়, আন্তঃ অবস্থান্তর মৌলের সংখ্যা হচ্ছে 14টি, যাদের মধ্যে সর্বশেষ ইলেকট্রনটা এক ব্লকে যাবে। কিন্তু এখানে এক ব্লকে যাচ্ছে কি, যাওয়ার পরেও ইলেকট্রনটা সুস্থিতির জন্য তার গ্রুপটা নির্ধারিত সঠিকভাবে নির্ধারিত হওয়ার জন্য এটা 4f এ সাধারণত কোনো একটা ইলেকট্রন থাকে না, সেটা 5d তে যাবে ইলেকট্রনটা, অর্থাৎ তাদের ইলেকট্রন কনফিগারেশনটা সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রম। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই ধরনের একটা প্রশ্ন যদি আসে তাহলে প্রথমে তোমাকে ইলেকট্রন বিন্যাসটা দেখাতে হবে এবং তারপর যুক্তি দেখাতে হবে যে এটা এই যুক্তিটা দেখাবে গ্রুপ অনুসারে, ওই যুক্তিটা দেখাবে তুমি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় তার সুস্থিতি বেশি,
যার অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় সুস্থিতি বেশি, সেই ইলেকট্রন বিন্যাসটা সংগঠিত হওয়ার জন্য মনে কর ডির মধ্যে 4টা ইলেকট্রন না থাকে, ডি এর মধ্যে 5টা ইলেকট্রন করতে হবে, ডি এর মধ্যে 9টা ইলেকট্রন থাকলে সেটা 10টা ইলেকট্রন করতে হবে, পরবর্তী শক্তি স্তর থেকে ইলেকট্রনটা আনতে হবে, অর্থাৎ পরবর্তী শক্তি স্তরে এস উপস্তর থেকে ইলেকট্রনটা আনতে হবে। প্রত্যেক ক্ষেত্রে এরকম। বিশেষ করে মনে করো হয়তো ক্রোমিয়াম আছে গ্রুপ 6 এ, তারপর মনে করো গ্রুপ 6 এ আছে 3 4 ভ্যানাডিয়াম ক্রোমিয়াম, 4 আছে গ্রুপ 4 আছে ক্রোমিয়াম, অ্যাসকেন্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম, ক্রোমিয়াম আছে গ্রুপ 6। গ্রুপ 6 এ যে মৌলগুলো আছে এবং গ্রুপ 11 এ যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রম। ক্রোমিয়াম মলিবডেনাম, ওদিকে মনে করো কপার সিলভার গোল্ড, এদের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রম। আবার ল্যান্থানাম আর অ্যাক্টিনাম, এই দুইটা মৌলের কিন্তু ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রম। এছাড়া আরো কিছু ল্যান্থানাইট মৌল আছে, অ্যাক্টিনাইট মৌল আছে, যাদের মধ্যে F6 এদেরকে F7 করতে হবে, এরকমের দুইটা মৌল আছে। যাদের মধ্যে মনে করো F13 আছে, সেটাকে 14 করতে হবে, এই ধরনের দুইটা মৌল আছে। তাহলে ওদিকে দুইটা মৌল আছে, এদিকে দুইটা মৌল আছে, 4টা, এখানে 2টা 6টা, ওদিকে আছে মনে করো 4টা 8টা। এই মৌলগুলো সাধারণত এই 14টা মৌলের ইলেকট্রন কনফিগারেশন সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রম। আর সবগুলো কিন্তু ইলেকট্রন কনফিগারেশন সাধারণ নিয়মের মতো হয়ে যাবে। এই 14টা মৌলের ইলেকট্রন কনফিগারেশন সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রম। সেই মৌলগুলো হচ্ছে যে গ্রুপ 6 এ আছে 4টা মৌল, গ্রুপ মনে করো গ্রুপ 11 আছে 4টা মৌল, তারপর গ্রুপ 3 তে আছে 2টা মৌল, আবার এর মধ্যে যে ক্লিনের মৌল ল্যান্থানাইট মৌল কতগুলো আছে, এদের মধ্যে আবার 4টা মৌল আছে, এদিকে 2টা 6টা, এখানে 4 4 8টা, মোট 14টা মৌলে ইলেকট্রন কনফিগারেশন সাধারণ নিয়মের চেয়ে ব্যতিক্রম। সুতরাং এটা মনে রাখতে হবে। তাহলে মনে করো আজকে আমি আপন নীতিটা আলোচনা করেছি। আবার সাধারণত এই আপন নীতির আলোকে আমরা শক্তি স্তর সম্পর্কে ধারণা দিয়েছি, যে কার শক্তি বেশি তুলনামূলকভাবে সেটা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি। এদের আলোকে আমি একটা বাসার কাজ দিচ্ছি, তোমরা বাসার কাজটা করে নেবে। এগুলো আলোচনা করলাম, তার উপর ভিত্তি করে আমি একটা বাসার কাজ দিচ্ছি, সেটা আপন নীতির উপর। সেটা হচ্ছে বাসার কাজ। উদ্দীপক নম্বর হচ্ছে উদ্দীপক নম্বর হচ্ছে 10 নম্বর উদ্দীপক। এখানে আমি একটা মৌল দিচ্ছি, মনে করো ক্যালসিয়াম, আর 2 নম্বর মৌল দিলাম মনে করো কপার, আর একটা মৌল দিলাম 3 নম্বর মৌল দিলাম মনে করো ল্যান্থানাম। কপার না দিয়ে ক্রোমিয়াম দিই, ক্রোমিয়াম মনে করো Cr 24 দিলাম, এখানে 57 দিয়ে আমি ল্যান্থানাম দিলাম। এখন তোমাকে উদ্দীপক এই মৌল দুইটা দিলাম, অর্থাৎ নিচে 3টি মৌল লক্ষ্য করে আমি প্রশ্নের সঙ্গে উত্তর দেবো। তাহলে এখানে ক দিয়ে আমি দিচ্ছি ইলেকট্রন বিন্যাস কি, ইলেকট্রন বিন্যাস কি, ক দিয়ে দিচ্ছি মনে করো 4s এর তুলনায় 4s দেবো না আমি, এখানে আমরা লিখতে পারি যে মনে করো 4p 5s 4p উপস্তরের তুলনায় 5p উপস্তরের শক্তি বেশি কেন, অর্থাৎ 4p উপস্তরের তুলনায় 5p উপস্তরের শক্তি বেশি কেন। তারপর গ দিয়ে দিচ্ছি যে মনে করো উদ্দীপকে 1 নং মৌলে সর্বশেষ দুটি ইলেকট্রন বা সর্বশেষ ইলেকট্রন দ্বয় মৌলে সর্বশেষ ইলেকট্রন দ্বয় বা দুটি ইলেকট্রন, সর্বশেষ দুটি ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন, ব্যাখ্যা করো। এখানে ইলেকট্রন যায় না নাকি দুটি ইলেকট্রন, সর্বশেষ দুটি ইলেকট্রন, দেখো দুটি ইলেকট্রন
ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ যায় কেন? 3D উপস্তরে না গিয়ে 4s এ যায় কেন? 4s উপস্তরে যায় কেন? এবার গ দিয়ে লিখবে উদ্দীপকের 2 ও 3 নং মোলে ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? সাধারণ নিয়মের ব্যতিক্রম কিনা বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নগুলো লিখে নাও। যে আমি এখানে লিখলাম, এই একটা উদ্দীপক দিলাম, উদ্দীপকে 3টা মৌল দিলাম, এই মৌলসমূহের আলোকে এই প্রশ্নগুলো উত্তর দেবে। একটা মৌলের নাম হচ্ছে ক্যালসিয়াম, 20 পারমাণবিক বিশিষ্ট মৌল। একটা মৌল হচ্ছে ক্রোমিয়াম, 24 পারমাণবিক বিশিষ্ট মৌল। আর একটা হচ্ছে ল্যান্থানাম, 57 পারমাণবিক বিশিষ্ট মৌল। প্রশ্নগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাস কি, ইলেকট্রন বিন্যাস কাকে বলে আমি আলোচনা করেছি। 4p উপস্তরের তুলনায় 5p উপস্তরের শক্তি বেশি কেন? এটা বেশি কেন? প্রথমে প্রধান এবং সহকারী কণিকার ভিত্তি করে এই কথাটা লিখবে, এটা জ্ঞান। এবং এটা তুমি তাদের পরিমাণটা, তাদের সমষ্টি n+l এর সমষ্টির উপর ভিত্তি করে ব্যাখ্যাটা দেবে। এটার জন্য আরেক নম্বর পাবে। উদ্দীপকের 1 নং মৌলের সর্বশেষ 2টি ইলেকট্রন, দেখো তুমি ক্যালসিয়ামের প্রথম ইলেকট্রন বিন্যাস করবে, এটা হচ্ছে জ্ঞান। এবং এই 2টা ইলেকট্রন 3D তে না গিয়ে কেন 4s এ যাচ্ছে, এটা আবহাওয়া নীতিটা লিখতে হবে এবং আবহাওয়া নীতির আলোকে এটা ব্যাখ্যা দিতে হবে। আরেকটা দিলাম উদ্দীপকের ক্রোমিয়াম এবং ল্যান্থানাম, এই 2টা মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? এটা 3 নম্বর, এটা 4 নম্বর। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখে ফেলবে এবং এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এতটুকু থাকো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করছি। সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলবে, এগুলো আমি আমার আজকের আলোচনা শেষ করলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।